ভয়ঙ্কর একটি গ্রাম, যেখানে থাকা ভয়ঙ্কর কিছু তান্ত্রিক করত অদ্ভুত এক রকমের পুজো, যার ফলে মৃত ব্যক্তিরা তাদের আপনজনের সঙ্গে দেখা করতে ফিরে আসতো। কিন্তু একটি অঘটন ঘটার কারণে দীর্ঘদিন যাবৎ এই পুজো বন্ধ করে রাখা হয়। এর অনেক বছর পর ওই গ্রামে আবির্ভাব ঘটে এক ভণ্ড তান্ত্রিকের, যে সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকে। তার আসল সত্য ছিল কালো জাদু করা। আর এই সত্য জেনে যায় দিব্যা নামের একটি মেয়ে। ফলে ভণ্ড তান্ত্রিকের হাতে তাকে খুন হতে হয়, দিব্যা এবং তার বয়ফ্রেন্ড ভীমাকে। আর এই অবিচারের বদলা নিতে ফিরে আসে ভীমার আত্মা। কী রহস্য লুকিয়ে আছে তার ফিরে আসার পিছনে? প্রাচীন ওই মন্দির বন্ধ থাকার পরেও কিভাবে ফিরে আসলো ভীমার আত্মা, এবং কেউ বা জড়িয়ে আছে ভীমাকে ফিরিয়ে আনার পিছনে? এইসব দেখব আজকের গল্পে, যার নাম ভীমা। গল্পের শুরুতে আমাদের কিছু বিষয় জানানো হয় গল্পের মূল কাহিনী ধরে রাখার জন্য। তো আমরা জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ এবং পরশুরাম পৃথিবীর 21 চক্কর শেষ করে যখন পৃথিবীতে পাপ মুক্ত করে ফেলে, ঠিক তখনই সেই পাপ মুক্ত ভূমি দিয়ে দেওয়া হয় কাশিয়াপ্পা প্রজাতিদেরকে। তবে তখন দেবতা এবং সর্বরাও তাদের জন্য একটা সুরক্ষিত জায়গা অনুরোধ করে। তাই তখন পরশুরাম ভগবান শিবের দেওয়ায় কুড়ালকে ছুঁড়ে মারে সাগরের মধ্যে, এবং তখনই সাগরের জল পিছনে চলে যায়। সেখানে তৈরি হয় একটা ভূমি। সেই ভূমি ভরে ওঠে সবুজ রঙে। এখানে জন্ম হয় সবচেয়ে উপকারী জড়িবুটি। আর এখানে এমন এমন জড়িবুটি জন্ম হতে থাকে যা সমস্ত পৃথিবীতে আর কখনো কোথাও হয় না। তারপর থেকে পরশুরাম নিজের সাধনার জায়গা এটাকেই বেছে নেয়, এবং এই ভূমির নাম হয়ে যায় পরশুরামের নামে। সেখানে একটা অদ্ভুত মন্দিরের জন্ম হয়। পরশুরাম পরমদেব মহাদেবের ছিল। বিশ্ব পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই 2003 সালে সেখানে যেই মন্দির কোনো এক অজানার কারণে রিচুয়াল ছিল, তখন সেখানে একটা বাচ্চা ছেলে এইসব দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ছেলেটাকে সেখানে একজন গুরুজি জিজ্ঞাসা করে, কি রে, ভয় পেলি? এটা বলে হ্যাঁ। এরপর সে জিজ্ঞাসা করে, আচ্ছা দাদাজি, ভূত কি সত্যি হয়? গুরুজি তখন বলে, তুই ভগবানের বিশ্বাস করিস? সেটা বলে হ্যাঁ করি তো। তখন গুরুজি বলে, শয়তানেও বিশ্বাস করতে হবে। ছেলেটা বলে, কিন্তু দাদাজি, মন্দিরে তো ভগবান থাকে তাই না, তাহলে শয়তান কিভাবে আসতে পারে? গুরুজি বলে, এটা একটা চমৎকার, যা আমাদের মতন সাধারণ মানুষের বোঝার বাইরে। এটাকে শুধুমাত্র আমরা অনুভব করতে পারি, বেশি কিছুই না। আচ্ছা, ছেলেটা তখন আবারও জিজ্ঞাসা করে, সুন্দর একটা মন্দির, তবে এটা বন্ধ করার পিছনে কারণটা কি? গুরুজি জানায়, এই মন্দিরে নিজের আলাদা একটা কাহিনী আছে। এখানে গুরুজি আরও বলে, এখানে হঠাৎ করে একটা শিবলিঙ্গের আবির্ভাব ঘটে, আর সেখানে গঙ্গা মা নিজেকে অর্চনা করত। তাই এখানে গিয়ে কোনো কিছুই কি মনে চাইলে বা কোনো মানুষের যদি তা ইচ্ছা পূরণ রেখে মারা যায়, তাহলে মৃত্যুর 10 দিন পর মানুষের আত্মা আমাদের আশেপাশে থাকে। তারপর সেই আত্মাকে উদ্দেশ্য করে শিবলিঙ্গের সামনে প্রার্থনা করলে সেই আত্মা তার কোনো আত্মীয়র বডিতে গিয়ে অপূর্ণ ইচ্ছা পূরণ করতে পারে। এভাবেই একজন একবার আসে প্রার্থনা করতে, তখন সেখানে একজন ছেলের মধ্যে বাবার আত্মা আসে তার অপূর্ণ ইচ্ছে পূরণ করবে বলে। তখন ছেলেটার মধ্যে তার বাবার আত্মা আসার সাথে সাথে এই ছেলে তার মামাকে হত্যা করে, কারণ তার মামাই তার বাবাকে বিষ খাইয়ে খুন করেছিল। আর তার সেই ঘটনা পর থেকেই মন্দির বন্ধ থাকে, কিন্তু ভক্তদের বিশ্বাস এখনও আছে। তাই তাদের পূজা অর্চনা করার পর্যন্ত একই রকমই আছে, এগুলো আজও থেমে নেই। তো দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা মহেন্দ্রগিরি নামে একটা জায়গা দেখতে পাই। আজ একজন পুলিশ অফিসার একজন পেট্রোল ব্যবসায়ীদের ধরে আনে। এদের মধ্যে একজন বলে, স্যার, আমরা কি দোষ করলাম? আমরা তো বৈধতার সাথে বিজনেস করছি। পুলিশ অফিসার বলে, প্রতিবার তোমাদের 2টো ট্রাক ভরে 2 ট্রাক যায়, কিন্তু চেকপোস্ট থেকে 3টা হয় কি করে? ওই পারমিশন নোটিশ দিয়ে এখানে 2টো ট্যাঙ্ক যাওয়ার কথা, এখানে 3টা কি করে যায়? কথা শোনার পর একজন বলে, স্যার, 3 নম্বর ট্যাঙ্কের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি যদি ওই লোকের ব্যাপারে কিছু বলি, তাহলে আমি আর আমার মেয়েকে নিজের চোখে দেখতে পারবো না। পুলিশ অফিসার তখন বলে, আমার একটা লিখিত অভিযোগ চাই। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা একদম সুরক্ষিত থাকবে। তারপর তারা এইসব কিছু একটা কাগজে লিখিত বয়ান দিয়ে দেয়।
পুলিশ অফিসার তাদের ওই গোডানে রেখে দিয়ে চলে যায়। আর ঠিক কিছুক্ষণ পরেই এখানে হাজির হয় ভবানী, আর যার গাড়ির মধ্যে ছিল ওই পুলিশ অফিসার মরা বডি। তারপর ভবানীকে দেখে তো তারা সবাই মাপ চাইতে থাকে, তারা ভুল করে ফেলেছে, যেন তাদেরকে ক্ষমা করে দেয়। কিন্তু ভবানী বলে, আমি ক্ষমা করতে পারতাম যদি অন্য কিছু হতো, কিন্তু আমার জীবন হচ্ছে আমার ট্র্যাং, এখানে যে হাত দিতে চাইবে কে আমি আর আমার সামনে রাখবো না। এই কথা বলার সাথে সাথে লোক তাদের সবার গলা কেটে হত্যা করে ফেলে। তারপর সেখানে নামে ভবানীর ছেলে রুদ্র। রুদ্র বলে যে আমার বাবার দিকে এগিয়ে আসবে, আমি তার জীবনই এই পৃথিবীর বুকে রাখবো না। এই কথা বলেই সে অফিসারের হালকা বেঁচে থাকা প্রাণটা কেড়ে নেয়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা 2 মাস পর আনন্দপুর নামে একটা গ্রাম দেখতে পাই। সেখানে সতীশ নামে একটি লোককে দেখা যায়, যে বেকার আর মানুষের থেকে ধোঁকাবাজি চালাকি করে টাকা পয়সা এনে খায়। তো আজ তার কাছে টাকা নেই, তাই সে পেপারে অ্যাড দেখে যেখানে একজন তার মিসিং ছেলেকে খুঁজতে দিয়েছে, কিন্তু তার ছেলেকে বর্তমান সে পেয়ে গিয়েছে। সে তাও সতীশ চলে যায় ওই লোকের বাড়ি আর গিয়ে বলে, আপনার ছেলেকে খুঁজেছি। লোকটা বলে, আমাদের ছেলেকে তো আমরা পেয়ে গেছি, এখন আর খুঁজতে হবে না। তখন সতীশ বলে, কি ছেলেকে পেয়ে গেলেন? আমাদের কি জানিয়েছিলেন? আমরা যে দিনরাত খেয়ে না খেয়ে খুঁজলাম। তা বলে, খোঁজার আগে আমাকে কি জিজ্ঞাসা করে খুঁজেছো? সতীশ বলে, আপনি যে অ্যাড দিয়েছেন এখানে কি বলে দিয়েছেন? এখন আমাদের যা খরচ হয়েছে তার দুটো দিয়ে দিন। তারপর লোকটি কথা না বাড়িয়ে কিছু টাকা দিয়ে দেয়। তারপর ফিরে এসে খবরের কাগজ নিয়ে বসে পড়ে। সতীশ নতুন কোনো বোকা মানুষকে খুঁজে বের করতে তখন টিভিতে একটা নিউজ হয়, অনন্তপুর থেকে ব্যাঙ্গালোর আসার সে দুর্ঘটনা হয়ে গিয়েছে। সেখানে বাসের মধ্যে থাকা কেউ বেঁচে নেই, সবাই স্পট ডেড। এই বাসের মালিক মারা যাওয়া লোকের পরিবারদের 10 লক্ষ করে ক্ষতিপূরণ দিচ্ছে। তাই সে পৌঁছে যায় ওই হসপিটালে। সেখানে গিয়ে একটা লাশকে দেখে দাবি করে যে এটা তার ভাইয়ের লাশ। আর অনেক কান্নাকাটি করার পর সে ওই লাশের হয়ে 10 লাখ টাকা পেয়ে যায়। এত টাকা পেয়ে সে আর তার বন্ধুরা বসে বেশ আয়েশ করছিল। নিজেরা ড্রিঙ্ক করে তার পাশে সেই লাশকে পুড়িয়ে দিচ্ছিল। তখন সতীশ লাশকে উদ্দেশ্য করে বলে, আমাদের মধ্যে তো নিশ্চিত কোনো সম্পর্ক আছে, না হলে তোমার মৃত্যুতে আমার কোনো লাভ হবে? আমি যদি তোমার জন্য কিছু করতে পারতাম, তুমি যদি বলতে পারতে যে তুমি কি করতে চাও, তাহলে আমি অবশ্যই তা করতাম। শুধুমাত্র তোমার জন্য তোমার ইচ্ছা আমি অবশ্যই পূরণ করতাম, কিন্তু তুমি তো আর বলতে পারবে না, তাই না? এইসব বলার পরে অদ্ভুত রকমের একটা শব্দ হয়। সতীশ তো বেশ ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো কোনো বাঘ এসেছে, কিন্তু তখনই সামনে আগুনের দিকে তাকিয়ে সে কিছু একটা দেখে একদম থমকে যায়। মধ্যে সেই জিনিসের ছায়া দেখতে পাচ্ছিল। এখন এখানে কি হয়েছে, সে কি দেখেছে তা আমরা পরে দেখব। তার আগে আমরা 1 মাস আগের দৃশ্য দেখে নিই। ওই দিনই পুলিশ অফিসারের স্ত্রী এসেছে সেই মন্দিরে যেখানে প্রার্থনা পূরণ হয়। যদি তা সত্য থাকে, এখানে পুলিশ অফিসারের স্ত্রী বলে, হাজব্যান্ড খুব ভালো এবং সৎ পুলিশ অফিসার ছিল, সে কখনো কাউকে ঠকায়নি। তারা আমাকে বলেছে কি একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। আমার স্বামী আমার কাছেই সব কিছু, কিন্তু আজ এতগুলো দিন হলো আর কোনো খবর নেই। আমি এমনকি লাশ পর্যন্তও পাইনি। কি হয়েছে তার? তুমি যদি সত্যিই থাকো ভগবান, তাহলে তোমার শক্তি আমাকে দাও। তোমার শক্তি তুমি পাঠাও তোমার ভক্তকে ন্যায় বিচার দেওয়ার জন্য। ওই সময় একজন অঘরী বাবা বলে, যার আসার সে অবশ্যই আসবে। অন্যদিকে আমরা ভীমা নামে একজন পুলিশ অফিসারকে দেখতে পাই। ভীমা ভবানীর বাড়িতে এসে তার লোকেদের আচ্ছা মতন ধোলাই দেয়। তারপর ভবানীকে যা তা বলে অপমান করে আর বলে, আরে তুই তো বৃদ্ধ দাদা হয়ে গিয়েছিস, তাই তোর নাম এখানে এসে অনেক শুনেছি। আরে তুই নাকি অনেক বড় ক্রিমিনাল, এ নাকি ভয় পেয়ে সবাই একপাশ হয়ে থাকে, কিন্তু আমি তো এসে তোকে দেখে খুবই হতাশ হলাম। এই বুড়োকে কেউ এত ভয় পেতে পারে? এ তো আমার মারতেও মায়া লাগছে। কোথায় কোন পাঁচ পড়বে তুই সেখানেই শেষ। সবেই মাত্র আমার ট্রান্সফার হয়েছে, আমি ট্রান্সফার হতে হতে এখন অভ্যস্ত। গ্রাম আমার খুব পছন্দ হয়েছে। কিছুদিন এখানে ঘুরবো, ততদিন তুই একটু শান্তিতে থাক। আমার ঘোরা শেষ হলেই তুই নিজে থেকে এসে চুপচাপ আত্মসমর্পণ করে নিবি।
না হলে কিন্তু আমি এসে তোকে নিয়ে গেলে মারাত্মক ধোলাই পড়বে তোর পিঠে। এই বলে সেখান থেকে চলে যায় ভীমা। ভবানী তো রেগে মেগে শেষ হয়ে যায়। আগে এসে সবাইকে বলে যায় যে তার নাম ভীমা। তো রাতে যখন ভবানী তার ছেলে রুদ্রকে জানায় তখন সেও খুব রেগে যায় আর বলে আমি থাকলে দেখে নিতাম, ওই এসআই এর খবর ছিল, আমি না হয় চলেই আসি, গলাটা কেটে দেই। ভবানী বলে না না, তুই তো জানিস যে কাজ করতে তুই গিয়েছিস তা কতটা গুরুত্বপূর্ণ, আর তুই সেই কাজকে সম্পূর্ণ করে তবে আসবি এখানে। ততদিন এই অফিসারকে যা করার করতে দে, আর আমরাও প্রতিশোধের আগুনে বাতাস লাগিয়ে অনেকটা বাড়তে দে। এদিকে ভীমা গ্রামে এসে এখানে তাদের কেউ অভিযোগ করতে পুলিশ স্টেশনে যায় না, কারণ পুলিশরা তাদের অভিযোগ এর বিনিময়ে টাকা চায়। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে কখনোই তারা পুলিশ স্টেশনে যাবে না। ভীমা সেখানে একটা মাইক নিয়ে, তবে আজ থেকে আপনাদের এখানে যদি কিছু চুরি হয় বা কোনো কিছু হয় তাহলে পুলিশ স্টেশনে এসে অভিযোগ করবে, আর যাদের চুরি হওয়ার জিনিস অভিযোগ করবে সব চুরি হওয়া জিনিসপত্রের টাকা দেওয়া হবে। এই কথা শুনে সবাই একটু সফট হয়ে যায়। এরপর পুলিশ স্টেশনে একজন বয়স্ক লোক আসে আর এসে ভীমাকে বলে, শুনেছি এখানে চুরি হয়ে গেলে তার বিনিময়ে টাকা দেওয়া হয়। ভীমা বলে হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, আসুন বসে আপনার অভিযোগ লেখান। তো সেখানে বয়স্ক লোকটা বলে তার 10,000 টাকা মতন পকেট থেকে চুরি হয়ে গিয়েছে, তাই ভীমা তাকে 10,000-এর সাথে আরও 500 টাকা দেয় ব্যাগ কেনার জন্য, আর সেখানে বাকি অফিসারদের সাইন করায়। তখন সাইন করার পর অফিসারকে জানানো হয় এসব টাকা তারা পরিশোধ করবে ও সুদ দিয়ে। এখন অফিসাররা তো একদমই অবাক, তারা কেন পরিশোধ করবে? তখন ভীমা বলে কেন করবে না, আমাদের দায়িত্ব ছিল এর হারিয়ে যাওয়া আর চুরি হয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে এনে দেওয়া, না করে তোমরা কি করেছো? আমাদের সরকার এখানে কি করতে রেখেছে? তোমরা হচ্ছে পাবলিকের সেবা করার জন্য, আর এখানে বসে বসে কি করে যাচ্ছ? তখন একজন অফিসার বলে কিন্তু স্যার, এরা তো ছোটোখাটো পকেট চুরি হয়েছে। ভীমা তখন রেগে গিয়ে বলে কি ছোটোখাটো? সারা মাস কষ্ট করে কাজ করার পর কয় টাকা বেতন পায়, আর সেই বেতনে তারা সংসার চালায়। এই বেতনে বিদ্যুৎ বিল থেকে জলের বিল সব দিতে হয়। এটা তোমার কাছে ছোট মনে হচ্ছে? ধনীদের ব্যাগ চুরি হলে কিনা আসল চুরি, আর গরিবের চুরিকে চুরি বলা যায় না। এসব ভেদাভেদ করে কখনো পুলিশকে পুলিশ বলা যাবে না। আর এখন থেকে যত চুরি হবে কিছু টাকা তোমরা দেবে। এখন থেকে দেখে নাও, এদের মিসিং জিনিসপত্র খোঁজার চেষ্টা করবে নাকি এভাবেই টাকা দিতে থাকবে। এরপর ভীমার এমন ভাষণ শুনে এখান থেকে একজন অফিসার দৌড়ে যায় আর রাঙা নামে একজন চোরকে ডেকে আনে। তাহলে রাঙা চুরি করে, যা চুরি করে আনতো তার থেকে কমিশন নিত ওই পুলিশ অফিসারদেরকে। তবে ভীমার এসব অদ্ভুত সত্য শুনে সে এসেছে চুরি করার সব লোকেদের জিনিসপত্র ফিরিয়ে দিতে, নাহলে তাদেরকে টাকা দিতে হবে নিজেদের পকেট থেকে। তো এরপর দেখা যায় অফিসার অনেকগুলো পুটলি নিয়ে এসে সেগুলো সবার মধ্যে ফিরিয়ে দেয়। তারপর ভীমা একটা জায়গায় দাঁড়িয়েছিল আর তাকে একটা বাচ্চা ছেলে এসে 1 কাপ চা দেয়। মা তাকে জিজ্ঞাসা করে, তুই স্কুলে যাস না? ছেলেটা বলে না, এখানে সরকারি স্কুল, আমাদের পড়াশোনার মতন কোনো সুযোগ নেই, প্রাইভেট স্কুলে পড়াশুনো করার মতন টাকা পয়সা নেই। এরপর ছেলেটা চলে যাওয়ার আগে ভীমা তাকে ডাক দেয়, তার নাম জিজ্ঞাসা করে। তখন ছেলেটা জানায় আমার নাম রামা ভাই। ভীমা তখন ভাই শব্দটা শুনে যেন চমকে উঠে আর তার কাছে এসে বলে, কি বললি? তুই ভাই রামা বলে বললি? হ্যাঁ। ভীমা বলে আর একবার বল না প্লিজ। রামা তখন কথা মতন ভীমাকে আরও একবার ভাই বলে ডাকে। তখন ভীমার কানে কিছু কথা আসে, সে কাউকে বলছিল তুই আমাকে একবার ভাই বলে ডাক না প্লিজ। ভীমা যখন যাকে ভাই বলে ডাকতে বলছিল সে ছেলেটা বলে না, কখনো বলবে না, তুই কখনো আমার ভাই হতে পারবি না। তো এখান থেকে আমরা বুঝতে পারি হতে পারে ভীমার একজন অভিমানী ভাই আছে, যে কোনো একটা কারণে ভীমাকে পছন্দ করে না নিজের ভাই হিসাবে। এই যখন রামা ভাই বলছিল ভীমা খুব এক্সাইটেড হয়ে যায় ভাই ডাক শুনে। তো অন্যদিকে আমরা পুলিশ স্টেশনে বিদ্যা নামে একটি মেয়েকে আসতে দেখি। তাকে দেখে ভীমা একদমই চোখ ফেরাতে পারছিল না। বিদ্যা এসে ভীমাকে তার নাম বলে। ভীমা তখন বলে, খুব কিউট নাম তো, আমি খুব সুন্দর তাই না? মা বলে হ্যাঁ অবশ্যই খুব সুন্দর, সে সমস্যা কি?
বিদ্যা বলে, আসলে এক রোমিও নামের ছেলে আমার পেছনে পড়ে আছে, কবে থেকে বিয়ের প্রস্তাব নিয়ে ঘুরছে। ভীমা বলে, আবার তুমি তাকে হ্যাঁ বলে দাওনি তো? বিদ্যা বলে, ছি ছি, আমি তাকে হ্যাঁ বলিনি। হ্যাঁ কেন বা বলতে যাব? কিন্তু তাকে যদি আমি হ্যাঁ না বলি তাহলে নাকি সে আমার উপর অ্যাসিড ফেলে দেবে, হুমকি দিয়েছে ভীমা। ভীমা বলে, এত বড় সাহস? আমি তার হাড্ডি গুড্ডি সব ভেঙে দেব। দিয়া তখন বলে, হ্যাঁ যা করার করো, আমার একজন খুব বডিগার্ড প্রয়োজন। মা বলে, তোমার বডিগার্ড প্রয়োজন? দেখা যায় মা নিজেই মেয়েটার বডিগার্ড হয়ে যায়। তারপর একদিন যখন বিদ্যাকে মা স্কুলে পৌঁছে দেয়, সে সেখান থেকে জানতে পারে বিদ্যা এখানে পড়ায়, সে এখানে পিএইচডি পড়ছে। ভীমা ফেরার পথে একটা প্রাচীন মন্দিরের সামনে আসে, আর সেখানকার একজন অঘরী বাবা এসে ভীমার মাথায় হাত রেখে বলে, আমাদের তো তোমারই অপেক্ষা ছিল। ভীমা তার কোনো কথাই মানে বুঝতে পারে না। একদিন বিদ্যা কল করে ভীমাকে বলে, আর আমার স্কুলের সামনে আছে ওই ছেলেটা, তাও অ্যাসিড নিয়ে, প্লিজ তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। তো এই কথা শোনা মাত্রই ভীমা তার ফোর্স নিয়ে সেখান থেকে চলে আসে আর ওই রোমিওকে ধরতে যায়। ফিরে এসে ভীমা বলে, সরি, আমি তাকে ধরতে পারিনি। আসলে ভীমা রোমিওকে ধরে নিয়েছে, তবে বিদ্যাকে মিথ্যা বলে যেন এই বাহানায় সে তার আশেপাশে থাকতে পারে। এরপর রোমিওকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। ভীমা বলে, মেয়েদের পিছনে ঘুরঘুর করবে ছেলেরা, এটা তো স্বাভাবিক, কিন্তু তাই বলে মারার হুমকি, এইভাবে অ্যাসিড নিয়ে কে ঘোরে? রোমিও বলে, আরে মেয়েদেরকে হুমকি না দিলে এত কথা শুনতেই চায় না, বুঝতেও চায় না। তখন ভীমা রোমিওর মোবাইল নিয়ে মেসেজ করে আর ভয় দেখায় বিদ্যাকে, যেন সে ভীমাকে তার কাছে ডেকে নেয়। তাই হয়। সত্যি সত্যি দেখা যায় বিদ্যা ভীমাকে কল করে তাড়াতাড়ি হোস্টেলে যেতে বলে, আর সেখানে গিয়ে অনেক কাহিনী করে ভীমা যেন বিদ্যার সাথে সাথে ঘুরঘুর করতে পারে। তো এইভাবেই সে প্রতিদিন বিদ্যার সাথে আসা যাওয়া করতে থাকে আর ঘোরাঘুরি করতে থাকে। আর রোমিও এসে সব সত্যি বলে ফেলে যে সব অ্যাসিড আসলে মিথ্যা, কে ভয় দেখানোর জন্য। আর এখন ভীমা তার সাথে আছে, তার নামে মিথ্যা বলে। তবে বিদ্যার এসব কথায় কিছু যায় আসে না, কারণ সেও এখন ভীমাকে পছন্দ করতে শুরু করেছে আর তাকে প্রপোজ করে ফেলে। বিদ্যা দেখেছে ভীমা গ্রামে এসে কি করে সব পরিবর্তন করে ফেলেছে। সেই বন্ধ হয়ে যাওয়া স্কুল থেকে শুরু করে অনেক কিছু আবার সে নতুন করে শুরু করেছে। তাই তাকে ভালো না বাসার মতন কিছু কারণই নেই। তো দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা একজন আয়ুর্বেদিক গুরুজিকে দেখতে পাই, যে পারশু নামে সে এলাকার মধ্যে হওয়া জড়িবুটি দিয়ে এই এলাকার মানুষের চিকিৎসা করে, আর তার কাছ থেকে ট্রেনিং নিচ্ছে বিদ্যা। তো গুরুজি আজ এক অদ্ভুত ঔষধের গাছ সম্পর্কে বলেন, মাধ্যমে একজন প্রায় মৃত্যুর পথযাত্রী কেও ফিরিয়ে আনা সম্ভব। সেই ঔষধের জড়িবুটি কোনো সাধারণ মানুষ খুঁজে পাবে না, তার জন্যই একজন বিশাল মানুষের প্রয়োজন হবে। সে নিজে থেকে তা খুঁজে পেয়ে যাবে। ওই সময় সেখানে ভীমা আসে। গুরুজি তাকে দেখে বলে, ভীমা, তোমার ব্যাপারে আমি অনেক শুনেছি, তুমি নাকি এখানে এসে সব কিছু একদম পরিবর্তন করে ফেলেছো। সত্যি খুব ভালো লাগলো শুনে। ভীমা বলে, চেষ্টা করেছি গুরুজি, আসলে আমি এখানে বিদ্যার সাথে দেখা করতে এসেছি। গুরুজি বলে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আচ্ছা যাও তাহলে দেখা করে নাও, তবে আমার একটা রিকোয়েস্ট আছে। ভীমা বলে, হ্যাঁ বলুন না, কি বলবেন? গুরুজি বলে, আমাদের গ্রামে অনেক বছর ধরে পুরাতন একটা মন্দির বন্ধ পড়ে আছে, আইন আদালতের ব্যাপার না কি কারণে জানি না, এটার পর কেস চলছে। বলে আমরা সবাই মিলে খুব চেষ্টা করেছি এই মন্দিরকে আবারও খুলতে, কিন্তু হচ্ছে না। আর বিনা পূজার মন্দির মা ছাড়া বাচ্চার মতন হয়ে থাকে। তাই তুমি যদি আমাদেরকে এই ব্যাপারে একটু সাহায্য করো তাহলে খুব উপকার হতো। ভীমা তখন মনে করে ওই দিন তাকে তো সেখানকার একজন অঘরী বাবা বলেছিল, তারই অপেক্ষায় ছিলাম আমরা। তাই সে আর এত কিছু না ভেবে গুরুজিকে বলে, ঠিক আছে গুরুজি, আমি চেষ্টা করব ঠিক যতটা সম্ভব হয়। অন্যদিকে আমরা ভবানীকে দেখতে পাই। সেখানে ভবানীকে তার লোক বলে, ওই ভীমা আমাদেরকে খুব এখন বিরক্ত করছে ভাই, যে এখানে আসা মাত্রই আমাদের সব বিজনেস বন্ধ করে দিয়েছে। যদি এভাবে চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি তার হাতে আমাদের ট্যাঙ্কার চলে যাবে। এখন এই ট্যাঙ্কার আসল রহস্যটা কি আমরা একটু পরেই জানতে পারবো। তো ভীমা এদিকে পৌঁছে যায় চেকপোস্টে, যেখান থেকে ওই ট্রাকগুলো যায়। শুধু এখানে ভবানীকে না, বরং তার সাথে থাকা বাকি লোকেদের শাস্তি দিতে চাইছিল। এ রাতেই ভীমা
পুরাতন মন্দির পর্যন্ত যায়, এটা খুলবে বলে। এরপর কি হয়েছে তা দেখার জন্য দ্বিতীয় পার্ট শীঘ্রই নিয়ে আসব। এই গল্পটা ভালো যদি লেগে থাকে লাইক করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় পর্বটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।